তো আজকে আমরা আচ্ছা স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আজকে হচ্ছে আমরা পড়ব যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড। আমাদের মনে হয় আর লেকচার মনে হয় ৩ টা লাগবে। ঠিক আছে? মেবি ৩ টা লেকচারের মধ্যে আমাদের আশা করছি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারবো আমরা। তো তোমরা এখনো একটু সিরিয়াস হয়ে যাও। এখন থেকে যদি পড়া শুরু করো ফাইনাল আগে প্রেশার খুব একটা পড়বে না। না হলে ফাইনাল আগে সবকিছু পড়ে কুলাতে পারবে না। তো আজকের লেকচারটা হচ্ছে আমাদের ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড নিয়ে। তো ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডটা কি জিনিস? ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড আর শ্যালো ম্যান-মেড বেসিন। এটা হচ্ছে মানুষের তৈরি একটা শ্যালো বেসিন। আর হচ্ছে এটার শেপ বিভিন্ন রকমের হতে পারে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হইতে পারে, এটা সার্কুলার হইতে পারে। ঠিক আছে? স্কয়ার শেপ হইতে পারে, বিভিন্ন রকমের শেপের হইতে পারে। এখানে সেটাই বলা হয়েছে। আর কথাটা শুনে বোঝা যাচ্ছে। বলা হয়েছে কি ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড। পন্ড মানে কি? পুকুর। জিনিসটা অনেকটা আসলেই দেখতে পুকুরের মতো। এইজন্যই বলা হয়েছে জিনিসটাকে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড। আর স্টেবিলাইজেশন দ্যাট মিনস কি? এখানে ওয়েস্ট গুলোকে কি হতে দিবে? সেটেল হইতে দিবে, তাই না? স্টেবিলাইজ হতে দিবে। তো জিনিসটা আসলে ঠিক সেরকম কাজই করা হবে। আমরা এর পরবর্তীতে আরো ডিটেইলস দেখব। তো এই যে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডটা, এই পন্ডটা কিন্তু মানে অনেক পুরানো একটা মানে বলতে পারি যে প্রায় ৩০০ বছর ধরে এই ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডের মাধ্যমে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা হয়ে আসতেছে। ঠিক আছে? তো কনসেপ্টটা খুব একটা নতুন না, অনেক পুরানোই বলা যায়। এখন ওয়েস্ট স্টেবিলাইজেশনের পন্ডের দেখো আমাদের একটা পন্ড বানানো কিন্তু খুব বেশি কঠিন না, তাই না? একটা পন্ড ক্রিয়েট করা কিন্তু খুব বেশি কঠিন না। সো এটার অ্যাডভান্টেজ কি? মানে খুবই সিম্পলিসিটি। এখন কি বিষয়ে সিম্পলিসিটি? কনস্ট্রাকশন এর জন্য সিম্পলিসিটি। সেটাই বলা হয়েছে। সিম্পল টু কনস্ট্রাক্ট। তাই না? বলাই হচ্ছে একটা পন্ড বানাবো। কিন্তু এখানে একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকবে যে এই পন্ডটাতে মেইনলি হচ্ছে কি আমরা ওয়েস্ট ওয়াটার গুলাকে ট্রিট করব এই পন্ড দিয়ে। ঠিক আছে? সো এটা কনস্ট্রাক্ট করা খুবই সিম্পল সেজন্য। আর এখানে যেহেতু আমরা পন্ডের থ্রোতে করতেছি, এখানে কোন রকমের এরেটর বা ডিফিউজার এরকম কিছু ইউজ করা হচ্ছে না। তার মানে সিম্পল টু অপারেট আর মেইনটেইন। আমাদের মেইনটেইন করাটাও খুব বেশি ঝামেলা হচ্ছে না। অপারেশন করাটাও খুব বেশি প্রবলেমেটিক সিচুয়েশন না। কারণ পুরোটাই আমাদের যে ন্যাচারাল এয়ার আছে, আমাদের অ্যাটমসফিয়ারে যে এয়ারের যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলার মাধ্যমেই মেইনলি হচ্ছে এখানে একটা পন্ডের থ্রোতে মেইনলি এই জিনিসগুলা ট্রিটমেন্ট করা হবে। আর হচ্ছে যেহেতু আমাদের এইটা কি অপারেশন করাটা, তারপর মেইনটেইন করাটা সবকিছুই যেহেতু সিম্পল, সো আমাদের কি খুব স্কিল লেবারের দরকার হচ্ছে না। তাই না? এই জিনিসটা মেইনটেইন করার জন্য আমাদের কোন স্কিল লেবারের দরকার হচ্ছে না। এখন আরেকটা সুবিধা হচ্ছে মেইনলি সেটা হচ্ছে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড দেখা যাচ্ছে যে লো কস্ট। আমরা অন্যান্য যে ট্রিটমেন্ট চেম্বার গুলা বানিয়েছি, আমাদের কি করতে হইতো? স্ক্রিনিং, এরেশন, তারপরে মানে এরেশনে এরেটর সেটআপ করতে হইতো। তারপরে ডিফিউজার, তাই না? তারপর দেখা যাচ্ছে অনেক সময় র‍্যাপিডলি মিক্সিং এর জন্য বিভিন্ন রকমের ইন্সট্রুমেন্ট ইউজ করা হইতো। সো অনেক কিছু সেটআপ করতে হইতো। বাট এখানে যেহেতু আমরা জাস্ট পন্ড ক্রিয়েট করতেছি, সো আমাদের কিন্তু ওইরকম কোনো এক্সট্রা কোনো কিছু মানে জিনিস অপারেট করার জন্য কোনো আলাদা ইন্সট্রুমেন্ট সেটআপ করার জন্য কোনো খরচ হচ্ছে না। সো সবকিছু মিলে এটা অনেকটা কম খরচের মধ্যেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখন এই যে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড, এইটার কি বিষয় এফিসিয়েন্সি? এটা হচ্ছে বিওডি রিমুভাল এফিসিয়েন্সি। দেখা যাচ্ছে 90% এর বেশি বিওডি রিমুভ করতে পারতেছে। টোটাল নাইট্রোজেন রিমুভ করতেছে 70 থেকে 90%, টোটাল ফসফরাস রিমুভ করতেছে 30 থেকে 45%। আর হচ্ছে প্যাথোজেন রিমুভ করতেছে। দ্যাট মিনস আমাদের যদি চিন্তা করি ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড এর কথা, এটাতে মেইনলি ২ টা জিনিস রিমুভাল হচ্ছে। আমরা যদি বলি মেইনলি ২ টা জিনিস সেটা হচ্ছে বিওডি রিমুভাল, প্যাথোজেন রিমুভাল। এখন তাহলে বলা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড এর অবশ্যই ২ টা পন্ড থাকতেছে। একটা হচ্ছে ২ টা পার্ট। একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড আর একটা হচ্ছে ম্যাচুরেশন পন্ড। ফ্যাকাল্টেটিভ পন্ডটা কি করতেছে? ফ্যাকাল্টেটিভ পন্ডটা মেইনলি আমাদের এই যে বিওডি গুলো আছে এই বিওডি রিমুভ করতেছে। আর ম্যাচুরেশন পন্ডটা কি করবে? প্যাথোজেন রিমুভ করবে। সো আমি যদি একটু ডায়াগ্রাম আঁকি, এখানে হচ্ছে আমার রস ওয়েস্ট আসতেছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট স্টিমুলেশন পন্ডে মেইনলি ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড। ফ্যাকাল্টেটিভ পন্ডের যে এফ্লুয়েন্ট সেটা যাবে আমাদের ম্যাচুরেশন পন্ডে। সেটাকে আমি এম দিয়ে প্রকাশ করলাম।
এরপরে ফাইনাল এফ্লুয়েন্টে যাচ্ছে। তো ফ্যাকাল্টি পন্ড মেইনলি কোনটা ট্রিট করতেছে? ফ্যাকাল্টি পন্ড মেইনলি আমাদের ট্রিট করতেছে হচ্ছে বিওডি রিমুভ করতেছে। আর ম্যাচুরেশন পন্ডটা কোনটা রিমুভ করতেছে? মেইনলি সেটা হচ্ছে প্যাথোজেন গুলো। এখন ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড যে আমরা সেট আপ করবো, এটার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। কি কি জিনিস আমাদের আসলে লাগবে এই ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড বানাইতে গেলে? আমরা নাম শুনেই বুঝতে পারতেছি আমাদের একটা পন্ড বানাইতে হবে, তার মানে কি আমাদের জায়গা লাগবে, তাই না? তার মানে আমাদের পর্যাপ্ত পরিমাণে ল্যান্ড আছে কিনা সেই ল্যান্ড অ্যাভেলেবিলিটি দরকার। সো সাফিসিয়েন্ট ল্যান্ড ইজ অ্যাভেলেবল। যদি আমাদের ল্যান্ড অ্যাভেলেবল থাকে তাহলেই একমাত্র এই ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডটা বানাতে পারবো। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি যে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডে যেহেতু আমাদের সবকিছু পন্ডের মধ্যেই হচ্ছে, তাহলে কি সলিড গুলা যখন মানে অর্গানিক সলিড গুলা যখন নিচে সেটেল ডাউন হবে, সেটেল ডাউন হয়ে এগুলো ডিকম্পোজ হবে, তো সেইগুলা যে মাটির যে লেয়ারের সাথে থাকবে, দেখা যাচ্ছে যে এখানে লিচেট হয়ে দেখা যাচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলেরও কোনো পলিউট হতে পারে। সো এই জিনিসটা যাতে না হয় আমাদের এর জন্য খেয়াল রাখতে হবে যাতে পারমিএবিলিটি একটা নির্দিষ্ট ভ্যালুর তুলনায় কম আসে। এই কথাটা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে এই যে আমি একটু আগে বললাম ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডের মেইনলি দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ড আর একটা হচ্ছে ম্যাচুরেশন পন্ড। দ্যাট মিন্স আমাদের রস ওয়েস্টটা ফার্স্টে যাবে ফ্যাকাল্টেটিভ পন্ডে, এরপরে যাবে ম্যাচুরেশন পন্ডে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই ফ্যাকাল্টেটিভ পন্ডের যদি ডায়াগ্রামটা আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টেটিভ পন্ডের ডায়াগ্রামটা। তো আমরা ফ্যাকাল্টেটিভ পন্ডে আসলে মেইনলি হচ্ছে তিনটা লেয়ার থাকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্যাকাল্টেটিভ পন্ডের। তো ফ্যাকাল্টেটিভ পন্ডে দেখা যায় যে নিচের লেয়ারে যেটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি কি অ্যানারোবিক জোন। সবার টপ লেয়ারে যেটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি এরোবিক জোন। কেন এরোবিক জোন বলতেছি উপরেরটাকে, কেন নিচেটাকে অ্যানারোবিক জোন বলতেছি, কেউ কি বলতে পারবা? বলো তো কেউ একজন। কি কেউ কি বলতে পারবা উপরেরটা স্যার কেন? অ্যানারোবিকে হ্যাঁ বলো। বলো। স্যার এখানে কম্পাউন্ড থেকে হচ্ছে অক্সিজেনটা নিচ্ছে এর জন্য। আসলে বিষয়টা সেটা না। এখানে অ্যারোবিক বলতে আমরা কি জানি? অক্সিজেনের উপস্থিতিতে কাজটা হবে। আর সব জি স্যার। থেকে মানে অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো কি পুরোপুরি অক্সিজেন ডিপেন্ডেন্ট, অক্সিজেন না থাকলে সেগুলো কাজ করবে না। আর অ্যানারোবিক কি সেগুলা মনে করো অক্সিজেন নাই পর্যাপ্ত পরিমাণে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে অ্যানারোবিক জোনে মানে ওই ব্যাকটেরিয়া গুলা কাজ করতে পারতেছে। দ্যাট মিনস এখন আমরা যদি একটা এরকম পন্ডের কথা চিন্তা করি, এই পন্ডের কোথায় অক্সিজেন বেশি থাকবে বলো তো? টপ লেয়ারে, এর তাই না? উপরে। কারণ কি টপ লেয়ারে কেন থাকবে বলো তো? কারণ হচ্ছে আমাদের এই যে এখানে যে মানে উইন্ড গুলো আছে, সেই বাতাসের মধ্যে আমরা কি জানি অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। দ্যাট মিনস সেই উইন্ড যখন ফ্লো হবে আমাদের উপরের লেয়ারে কিন্তু অক্সিজেনটা মিক্স হচ্ছে। যত নিচের দিকে যেতে থাকবো তত দেখা যাবে কি অক্সিজেনের ডিপ্লিট হচ্ছে অক্সিজেনটা, তাই না? সো এই জন্যই অ্যারোবিক জোনটা বলা হয়েছে উপরের লেয়ারটাকে। তো অ্যারোবিক জোনে আসলে কি হচ্ছে? অ্যারোবিক জোন বা যেটাকে আমরা অনেক সময় সারফেস জোনও বলে থাকি, এই অ্যারোবিক জোনটাকে আমরা অনেক সময় সারফেস জোন বলি। অ্যারোবিক জোনে কি হয় আমরা যদি একটু খেয়াল করি, অ্যারোবিক জোনে মেইনলি হচ্ছে আমার কি থাকতেছে, অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকতেছে আর অ্যালগি থাকতেছে। অ্যালগি আর অ্যারোবিক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যারো আর অ্যানারোব। অ্যারোবিক জোনে আমার অ্যারোবিক মানে এরো ব্যাকটেরিয়া গুলো কাজ করবে। কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে আমরা দেখতেছি। দেখা যাচ্ছে যে এখানে এরা একটা রিলেশনশিপের মাধ্যমে থাকবে। রিলেশনশিপটা কিরকম অ্যালগি আর ব্যাকটেরিয়ার মধ্যে? রিলেশনশিপটা এরকম যে অ্যালগি দেখো এই অ্যালগি ব্যাকটেরিয়াকে কি প্রোভাইড করতেছে? অক্সিজেন প্রোভাইড করতেছে। আর এই ব্যাকটেরিয়া আমাদের অ্যালগিটাকে কি প্রোভাইড করতেছে? কার্বন ডাই অক্সাইড প্রোভাইড করতেছে। এটা কোথায়? অ্যারোবিক জোনে। এরপরে হচ্ছে অ্যানারোবিক জোন।
অ্যানারোবিক জোন আসলে কি ঘটতেছে? অ্যানারোবিক জোন বা যেটাকে হচ্ছে একদম বটম জোন বলা হয়, সেইখানে দেখা যাচ্ছে যে আমাদের যে সলিড গুলো আছে সেই অর্গানিক সলিড গুলো কি সেটেল ডাউন হচ্ছে, তাই না? অর্গানিক ওয়েস্ট গুলা এসে সেটেল ডাউন হওয়ার পরে সেই অর্গানিক ওয়েস্ট গুলো কি হবে? ডিকম্পোজ হবে। ডিকম্পোজ হয়ে দেখা যায় যে কতগুলো কম্পাউন্ড তৈরি হবে। কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, এই গ্যাস আকারে সেগুলো কি উপরে উঠে যাবে, তাই না? এরপরে আসতেছে ফ্যাকাল্টেটিভ জোন। ফ্যাকাল্টেটিভ জোন বা যেটাকে আমরা বলতেছি ইন্টারমিডিয়েট জোন, সেটা আসলে কি জিনিস? ফ্যাকাল্টেটিভ জোনে দেখা যায় যে ফ্যাকাল্টেটিভ জোনের উপরের পোর্শনটুকু দেখা যাবে যে কি অ্যারোবিক, আবার নিচের পোর্শনটা কি অ্যানারোবিক। দ্যাট মিন্স ফ্যাকাল্টেটিভ জোনটা পার্শিয়ালি অ্যারোবিক, পার্শিয়ালি অ্যানারোবিক। বুঝা গেছে? সো জি স্যার। এটাই হচ্ছে আমাদের মেইনলি একটা ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডের ফ্যাকাল্টি পন্ডের আমরা ডেসক্রিপশন। এখন আমরা চলে যাব ম্যাচুরেশন পন্ড। ম্যাচুরেশন পন্ডটা খুবই সিম্পল। আমরা যদি দেখি ম্যাচুরেশন পন্ডে নরমালি হচ্ছে ডেপথ হচ্ছে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়। আর ম্যাচুরেশন পন্ডে মেইনলি কি কাজ করে বলতো? আমরা একটু আগে বলেছি ফ্যাকাল্টি পন্ড করতেছে বিওডি রিমুভাল, বাট ম্যাচুরেশন পন্ড কি করতেছে মেইনলি প্যাথোজেন রিমুভাল। এই জিনিসটা এখানে আমরা দেখতে পাবো। দ্যাট মিন্স আমরা বলা হয়েছে কি রিসিভ দ্য এফ্লুয়েন্ট ফ্রম এ ফ্যাকাল্টি পন্ড। ফ্যাকাল্টেটিভ পন্ডে যে ট্রিটমেন্ট হয়ে বিওডি রিমুভাল হচ্ছে, এরপরে যে এফ্লুয়েন্টটা আসবে সেইটাই কিন্তু আমাদের ম্যাচুরেশন পন্ডে আসবে। দ্যাট মিন্স আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, আবার যদি ডায়াগ্রামটা আঁকি, দ্যাট মিন্স বলা যাচ্ছে আমাদের এখানে র সুয়েজ আসতেছে, এটা হচ্ছে ফ্যাকাল্টি পন্ড, এরপরে ফ্যাকাল্টি পন্ডের পরে যাচ্ছে ম্যাচুরেশন পন্ড, আর ম্যাচুরেশন পন্ডের পরেই ফাইনালি এফ্লুয়েন্টটা হচ্ছে। আর বলা হয়েছে কি আমাদের এই যে ম্যাচুরেশন পন্ডটা মেইনলি রিমুভ করতেছে প্যাথোজেন গুলো। তো সেই কথাগুলো এখানে বলা হয়েছে। আর একটা বলা হয়েছে যে আমাদের বিওডি রিমুভারের বিষয়, যে ফ্যাকাল্টি পন্ডে যে বিওডি রিমুভ হচ্ছে, তো এখানে আবার দুইটা কন্ডিশন আছে। আমরা দেখেছি কি একটা সেটেলমেন্ট হচ্ছে, এই যে ওয়েস্ট যেই অর্গানিক যে ওয়েস্ট গুলো ছিল সেগুলা সেডিমেন্টেশন আকারে নিচে সেটেল হয়েছে, তাই না? ফ্যাকাল্টি পন্ডে। আর বাকি সেইগুলা সেখান থেকে বিওডি রিমুভ হচ্ছে কিভাবে? অর্গানিক ডিকম্পোজিশনের মাধ্যমে। আর বাকি যেই বিওডি গুলা যেগুলা সেটেল ডাউন হয় নাই, সেগুলা কি হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই বিওডি গুলো রিমুভ হচ্ছে। এখন হেটারোট্রফিক ব্যাকটেরিয়াটা কি বলতো? তোমরা গতকালকে পরীক্ষা দিয়ে আসছো। হেটারোট্রফিক ব্যাকটেরিয়াটা কিভাবে কাজ করে বলতো? কি পরীক্ষা দিছো কালকে তোমরা? এই জিনিসটা পারতেছো না? গতকালকে মাত্র পরীক্ষা দিলা। আচ্ছা, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া যেটা করে, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া মেইনলি কার্বন আর এনার্জি সোর্স এই দুইটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে ডিকম্পোজিশন পার্টে অংশ নিচ্ছে। দ্যাট মিন্স আমার বিওডির আসলে বিওডি দেখা যাচ্ছে যে আহ, কিছু পোর্শন হচ্ছে আমাদের ওয়েস্টের হচ্ছে সেটেল হচ্ছে, আর কিছু পোর্শন আমাদের নন সেটেল অবস্থায় থাকতেছে। আচ্ছা, এখানে কি হচ্ছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া গুলো আমরা কি বলেছি একটু আগে? এখানে আমাদের সূর্যের আলো পাচ্ছে, আর কি একই সাথে কার্বন ডাই অক্সাইডও পাচ্ছে না টপ লেয়ারে। দ্যাট মিন্স আমাদের হেটারোট্রফিক ব্যাকটেরিয়া গুলা কিভাবে অ্যাক্টিভেট করতেছে? হেটারোট্রফিক ব্যাকটেরিয়া গুলা যেই বিওডি গুলা মানে যেই সলিড গুলো আমাদের সেটেল হয় নাই, নন সেটেল অবস্থায় আছে, সেইখান থেকে বিওডি কিভাবে রিমুভ করবে? এই যে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন সোর্স পাচ্ছে, আর এই যে সানলাইট থেকে এনার্জি পাচ্ছে, তো এই কার্বন আর এনার্জি সোর্সের উপস্থিতিতে তারা নন সেটেলেবল যে বিওডি আছে সেগুলাকে
মানে অক্সিডাইজ অবস্থা আছে সেই বিওডি গুলোকে রিমুভ করবে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। এরপরে হচ্ছে প্যাথোজেন রিমুভাল। প্যাথোজেন রিমুভালে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের প্যাথোজেন মানে কি, আমরা হচ্ছে মানে ব্যাকটেরিয়া গুলোকে আমরা রিমুভ করব। তো ব্যাকটেরিয়া বলতে আমরা হচ্ছে মেইনলি ফেসাল ব্যাকটেরিয়া দেখতেছি। এখানে ফেসাল যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে আমরা মেইনলি তিনটা ভাবে রিমুভ করতে পারি। কিভাবে? আমরা যদি এগুলোকে রিমুভ করতে চাই মেইনলি তিনটা ওয়ে আছে। তিনটা ওয়ে কি কি? একটা হচ্ছে টাইম এন্ড টেম্পারেচার। আমরা যদি অনেকক্ষণ সময় ধরে অনেক বেশি টেম্পারেচার ধরে রাখি, বেশি টেম্পারেচারের মধ্যে দেখা যাবে যে যেই ফেসাল যেই ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো তখন মরে যায়। সেগুলা টেম্পারেচার সেনসিটিভ। ঠিক আছে? অনেক বেশি টেম্পারেচার অনেকক্ষণ সময়ের জন্য রাখলে সেই প্যাথোজেন গুলা মরে যাচ্ছে। দ্যাট মিনস টাইম এন্ড টেম্পারেচারের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া গুলোকে কিল করতেছি। এরপরে হচ্ছে পিএইচ, কুইশনস অফ হাইড্রোজেন। পিএইচ এর ভ্যালু যদি আমরা বাড়িয়ে দেই, পিএইচ এর ভ্যালু যদি 9 অপেক্ষা বেশি হয়, তাহলে দেখা যায় যে সেই ব্যাকটেরিয়া গুলো মরে যায়। ফেসাল যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলা আর বেঁচে থাকতে পারে না। ফাইনালি হচ্ছে আমাদের হাই লাইট ইনটেনসিটি। আমাদের লাইট ইনটেনসিটি যে ওয়েভ লেংথ সেটা যদি 425 থেকে 700 মিলিমিটারের মধ্যে হয়, সরি 700 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেই ব্যাকটেরিয়া গুলা, ফেসাল ব্যাকটেরিয়া গুলা আর বেঁচে থাকতে পারে না। ঠিক আছে? তাদের সেলগুলো মরে যাচ্ছে। তার মানে আমাদের প্যাথোজেন রিমুভ করা আছে এরকম তিনটা ওয়েতে। একটা হচ্ছে টাইম এন্ড টেম্পারেচার। টেম্পারেচার বাড়াবো, অনেকক্ষণ সময়ের জন্য রাখবো, সেটা সেভাবে ব্যাকটেরিয়া গুলা সেলগুলা মরে যাবে। আরেকটা হচ্ছে পিএইচ এর ভ্যালু মোর দ্যান 9 করলে ব্যাকটেরিয়া সেলগুলো মরে যাবে। আরেকটা হচ্ছে আমাদের যেই লাইট ইনটেনসিটি, লাইটের যে ওয়েভ লেংথ সেটা 425 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে রাখলে দেখা যায় লাইট ইনটেনসিটির জন্য আমাদের ব্যাকটেরিয়া গুলো মরে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি ডিজাইন। ডিজাইন অফ ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড। এখন আমরা ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডের এর আগে দেখে আসছি আমাদের দুইটা পার্ট থাকতেছে, একটা হচ্ছে ফ্যাকাল্টি পন্ড আর একটা হচ্ছে ম্যাচুরেশন পন্ড। ফ্যাকাল্টি পন্ড আসলে কি হচ্ছে? ফ্যাকাল্টি পন্ডের জন্য যদি আমরা দেখি, ফ্যাকাল্টি পন্ডের জন্য আমাদের বিওডি লোডিং, সারফেস বিওডি লোডিং এর জন্য এই একটা ফর্মুলা। এখানে এলআইটা কি বলতো? এলআই হচ্ছে ইনফ্লুয়েন্টে যেই বিওডির কনসেন্ট্রেশন সেটা এলআই। কিউ হচ্ছে ফ্লো রেট, এ হচ্ছে এরিয়া, ফ্যাকাল্টি পন্ডের এরিয়া, এজন্য এএফ। ঠিক আছে? আর আমাদের এই যে সারফেস বিওডি লোডিং যে ল্যামডা এস দিয়ে প্রকাশ করতেছি, এই ল্যামডা এস এর ইউনিটটা কি? কেজি পার হেক্টর ডে। এটা হচ্ছে হেক্টর, এইচ এ দিয়ে হেক্টর বোঝাচ্ছে, কেজি পার হেক্টর ডে। এরপরে হচ্ছে পারমিসেবল বিওডি লোডিং, দ্যাট মিন্স ম্যাক্সিমাম বিওডি লোডিং কতটুকু, সেটার জন্য একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনে একটাই আননোন, সেটা হচ্ছে টি। আমাদের টেম্পারেচার সাথে সাথে এইটা চেঞ্জ হবে। সো টি এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলে এই ইকুয়েশন থেকে আমরা ম্যাক্সিমাম বিওডি লোডিং এর ভ্যালুটা পেয়ে যাব। এরপরে আসতেছে যে আমাদের ফ্যাকাল্টি পন্ডে কতটুকু রিটেনশন টাইম দিতে হবে। এই টিএফ দ্বারা বোঝাচ্ছে ফ্যাকাল্টি পন্ডের রিটেনশন টাইম। এটা কিভাবে বের করা হয়েছে? আমরা এইচআরটি ফর্মুলা কি জানি বলো তো? এইচআরটি ফর্মুলাটা কি জানি? ভলিউম বাই কিউ। ভলিউমকে কি লেখা যায়? এরিয়া ইনটু এইচ, এরিয়া ইনটু ডেপথ ডিভাইড বাই কিউ। সো সেইটাই এখানে লেখা হয়েছে। ঠিক আছে? আর কিউটা হচ্ছে এখানে ফ্লো রেট, ডি হচ্ছে ডেপথ, এ হচ্ছে এরিয়া, ফ্যাকাল্টি পন্ডের এরিয়া, টি এফ হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ডের, এফ ফর ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টি পন্ডের জন্য টাইম। এরপরে চলে আসতেছে ম্যাচুরেশন পন্ড। ম্যাচুরেশন পন্ডে আবার ডিফারেন্ট ফর্মুলাগুলা এন ই দিয়ে বোঝাচ্ছে। এখানে ম্যাচুরেশন পন্ডে মেইনলি হচ্ছে আমরা কি ফেসাল যে ব্যাকটেরিয়া গুলো আছে, ফেসাল ব্যাকটেরিয়া কাউন্ট ডাউন করব। এন ই দ্বারা বোঝাচ্ছে যে কতটা
ফেসাল কোলিফর্ম ব্যাকটেরিয়া আছে পার 100 ml এর মধ্যে ইন এফ্লুয়েন্টে। দ্যাট মিনস এফ্লুয়েন্টে আমার কত সংখ্যক ফেসাল কোলিফর্ম আছে পার 100 ml এর মধ্যে। Ni হচ্ছে ইনফ্লুয়েন্টে আমাদের ফেসাল কোলিফর্মের নাম্বার পার 100 ml, আর kT হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর টিটা হচ্ছে টেম্পারেচার, সরি এই ছোট টিটা হচ্ছে আমাদের রিটেনশন টাইম। ঠিক আছে, রিটেনশন টাইম ফর ম্যাচুরেশন পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে যদি আমাদের একটা ম্যাচুরেশন পয়েন্ট ইউজ করা হয়, আর এই সূত্রটা হচ্ছে যদি আমাদের মাল্টিপল ম্যাচুরেশন পয়েন্ট ইন সিরিজে ইউজ করা হয়। এখানে কেন মাল্টিপল বলা হয়েছে, কারণ হচ্ছে এই n হচ্ছে নাম্বার অফ ম্যাচুরেশন পয়েন্ট, কয়টা ম্যাচুরেশন পয়েন্ট সেই ভ্যালুটাই হচ্ছে এই n। ঠিক আছে, এখন ni জানি, ni ও জানি, kT এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আর tf টা কি? tf টা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি পন্ডের জন্য যেই রিটেনশন টাইম, আর tm টা কি? আমাদের ম্যাচুরেশন পন্ডের জন্য রিটেনশন টাইম tm। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিওডি কতটুকু এফ্লুয়েন্টে আছে। সো বিওডি কনসেন্ট্রেশন জানার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব বিওডির জন্য। তো এই ফর্মুলা দেখো K1, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে K1 আর K1 টা হচ্ছে ম্যাচুরেশন পয়েন্টের জন্য, K টা হচ্ছে আমরা ল্যাগুনের জন্য, সেম ইকুয়েশন। ঠিক আছে, এটা আমরা ল্যাগুনটা আমরা এর পরবর্তী ক্লাসে মানে নেক্সট ক্লাসে আমরা দেখবো, এরেটেড ল্যাগুন পড়বো, তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো। তো এখানে K1 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর Li হচ্ছে এফ্লুয়েন্টে বিওডি কনসেন্ট্রেশন, Li হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্টে বিওডি কনসেন্ট্রেশন। এখানে একটু কারেকশন আছে, এই টিটাকে আমরা টিএম করে নিব। টিএম হচ্ছে আমাদের ম্যাচুরেশন পয়েন্টের জন্য রিটেনশন টাইম। এরপরে হচ্ছে টেম্পারেচার কারেকশনের জন্য আমাদের K1 এর ভ্যালুটা কারেক্ট করে নিতে হবে। K1 এর ভ্যালু আমাদের 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এরকম একটা ভ্যালু আছে। আমাদের যদি টেম্পারেচার এখানে 30 হয়, 30 এর জন্য আমরা টি এর ভ্যালুটা 30 বসিয়ে K1 এর ভ্যালুটা বের করে নিব। আর এইটা হচ্ছে আমাদের যদি n সংখ্যক পয়েন্ট থাকে, আমি আবার বলছি n সংখ্যক ম্যাচুরেশন পয়েন্ট থাকে, সেটার জন্য যদি বিওডি এফ্লুয়েন্ট বের করতে চাই তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এখন আমরা একটা एग्जांपल দেখব। তো বলা হয়েছে, এখানে মনে হয় কিছু ডাটা মিসিং থাকতে পারে। বলা হয়েছে ডিজাইন এ ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ড টু ট্রিট এত মিটার কিউব পার ডে। দ্যাট মিন্স এই ভ্যালুটা কি? কিউ ফ্লো রেট। এখানে মনে হয় একটা ভ্যালু মিসিং আছে, সেটা হচ্ছে ডি, ডেপথ। ডেপথ ধরে নিলাম আমরা হচ্ছে 1.5 মিটার। আর একটা ভ্যালু মনে হয় মিসিং আছে, সেটা হচ্ছে আমাদের যে ফ্যাকাল্টেটিভ পন্ডের যে সরি আমাদের ম্যাচুরেশন পন্ডের যে রিটেনশন টাইম, ম্যাচুরেশন পন্ডের রিটেনশন টাইম আমরা ধরে নিলাম 3 দিন। 3 দিন ধরে নিলাম আমরা। তো এখন দেখো আমাদের বলা হয়েছে কি, বলা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আস্তে আস্তে সেটার মধ্যে বিওডি কনসেন্ট্রেশন 150 মিলিগ্রাম পার লিটার। দ্যাট মিন্স এই ভ্যালুটা কি? Li নাকি Le বলো তো? ইনফ্লুয়েন্টে নাকি এফ্লুয়েন্টে? স্যার আরেকবার একটু বলবেন? দেখো আমাদের ফ্লো রেট হচ্ছে এটা, আমাদের ওয়েস্ট ওয়াটারের ফ্লো রেট হচ্ছে এটা। এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে বিওডি দেখা গেছে 150। তার মানে কি এই 150টা কি ইনফ্লুয়েন্টে আছে নাকি এফ্লুয়েন্টে আছে? এই ফ্লো রেটটা হচ্ছে ইনফ্লুয়েন্টের জন্য। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের Li এর ভ্যালু। আর বলা হয়েছে কি আমাদের এই এই কিউ এর মধ্যে, এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কতটুকু ফেসাল ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেটা হচ্ছে এটা। দ্যাট মিন্স সেই ভ্যালুটা আসছে আমাদের Ni ইনফ্লুয়েন্টে। তারপর বলা হয়েছে দা এফ্লুয়েন্ট শুড কন্টেইন নো মোর দেন 5000 এফসি পার 100 ml। দ্যাট মিন্স আমরা যে ওয়েস্ট স্টেবিলাইজেশন পন্ডটা ডিজাইন করব সেটার মধ্যে Ni এর ভ্যালু 5000 হইতে পারবে না। Ni এর ভ্যালু 5000 এর সমান বা তার থেকে ছোট হইতে পারে।
আর বলা হয়েছে আমাদের বিওডি এফ্লুয়েন্ট, দ্যাট মিনস এলই এর ভ্যালু 20 অথবা তার অপেক্ষা ছোট হইতে হবে। তো সেইভাবে আমাদের একটা ওয়েস্ট স্টিমুলেশন পন্ড ডিজাইন করতে বলা হয়েছে। তো আমাদের ডিজাইন টেম্পারেচার দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা আসলে কিভাবে ডিজাইন করতে পারি? তো আমরা প্রথমেই ফ্যাকাল্টি পন্ডটা ডিজাইন করব। তো ফ্যাকাল্টি পন্ডের জন্য আমরা এই সূত্রটা জানি। আমাদের টেম্পারেচার ছিল 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দ্যাট মিনস এই সূত্রে আমরা টি এর জায়গায় 28 বসালেই আমরা যে মেক্সিমাম যে লোডিং সেই ভ্যালুটা পেয়ে যাব। এরপরে আমরা বের করব হচ্ছে এরিয়া। আমাদের ফ্যাকাল্টি পন্ডের কতটুকু এরিয়া লাগবে। তো আমরা এই ফর্মুলা Li বলতে আমরা কি বুঝাচ্ছি? ইনফ্লুয়েন্ট এ বিওডি যে কনসেন্ট্রেশন সেটা, কিউ কি আমাদের যে ওয়েস্ট ওয়াটারের ফ্লো রেট, আর ল্যামডা এসটা কি? ল্যামডা এসটা হচ্ছে আমাদের ল্যামডা এস ভ্যালুটা হচ্ছে আমরা একটু আগে ক্যালকুলেট করেছি সেটা। সেই মানগুলো বসিয়ে দিলে আমাদের যে ফ্যাকাল্টি পন্ডের এরিয়া আমরা বের করতে পারতেছি। এরপরে হচ্ছে আমরা ডিজাইন করব ফ্যাকাল্টি পন্ডের আসলে রিটেনশন টাইম কতটুকু। সো আমরা এই ইকুয়েশনের মধ্যে যদি বাকি সবগুলা ভ্যালু বসিয়ে দিই, আমরা ফ্যাকাল্টি পন্ডের ডেপথ জানি, তাই না? সবগুলা ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা এরিয়াটা পেয়ে সরি এরপরে আমরা রিটেনশন টাইমটা পেয়ে যাব। এতটুকু কি সবাই বুঝতে পারছি ফ্যাকাল্টি পন্ডের পার্টটুকু? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা জি চলে স্যার। যাচ্ছি ম্যাচুরেশন পন্ড। তো ম্যাচুরেশন পন্ডে দেখা যাচ্ছে যে আমাদের মেইনলি কি বলতেছি, ম্যাচুরেশন পন্ডে মেইনলি হচ্ছে প্যাথোজেন কিল করবে, দ্যাট মিনস ফেসাল কলিফর্ম রিমুভ হবে। তো আমরা ফার্স্টে টেম্পারেচারের জন্য কে এর কারেকশনটা করে নিলাম, কে এর একটা ভ্যালু পেলাম। এরপরে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। এই ইকুয়েশনে দেখো একটু ভালোভাবে খেয়াল করো, আমরা কেটি এর ভ্যালু জানি, টিএম এর ভ্যালুটা জানি। টিএমটা কি? আমাদের ম্যাচুরেশন পন্ডের জন্য যেই রিটেনশন টাইম। টিএফটা কি? ফ্যাকাল্টেটিভ পন্ডের জন্য যে ফ্যাকাল্টেটিভ পন্ডের জন্য যে রিটেনশন টাইম। কেটি ভ্যালু আমরা একটু আগে ক্যালকুলেট করেছি। এনআইটা কি? আমাদের ইনফ্লুয়েন্টে যেই ফেসাল কলিফর্মে যেই কাউন্টডাউন পেয়েছি সেটা। এনই টা আমাদের বের করতে দেখতে হবে, চেক দিতে হবে। এখন তাহলে এনটা হচ্ছে আমাদের নাম্বার অফ ম্যাচুরেশন পন্ড। তো আমরা সবগুলা ভ্যালু নোন। আমরা এখন যেইটা কাজটা করব সেটা হচ্ছে এই এন এর ভ্যালুটা চেঞ্জ করব। এন এর ভ্যালু 1 2 3 4 এভাবে বসাতে থাকবো। ঠিক আছে? বসিয়ে চেক দিব হচ্ছে এনই। কারণ কি আমাদের কি বলছে কোশ্চেনে, এনই এর মানটা কত ছোট আসতে হবে? এনই এর মান 5000 এর ছোট আসতে হবে। তাই না? এনই এর মান 5000 এর ছোট আসতে হবে। দ্যাট মিনস আমরা দেখব আমাদের কয়টা ম্যাচুরেশন পয়েন্ট বসাইলে এখানে সে ফর সাপোজ এন এর মান 1 বসাবো ফার্স্টে, 2 বসাবো তারপরে 3 বসাবো। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেখব এনই এর মান কত আসে। ঠিক আছে? সো আমরা ফার্স্টে যদি এন এর মান 1 বসাই, এন এর মান যদি 1 বসাই তাহলে দেখা যাচ্ছে যে এনই এর মান 5000 থেকে বেশি। তার মানে কি আমাদের কি ডিজাইনটা কি ওকে নাকি নট ওকে? আমাদের 5000 এর কম আসতে হবে। তার মানে ডিজাইনটা নট ওকে। তাহলে n এর মান আমি এখন 2 বসাবো। 2 বসিয়ে দেখতেছি 5000 এর ছোট আসে। দ্যাট মিনস আমাদের ডিজাইন এখন ওকে। এখন আমাদের এই ডিজাইন ওকে হইছে কিসের জন্য? ফেসাল কলিফর্মের যে কাউন্টডাউন সেটার জন্য, নাম্বারের জন্য। কিন্তু আমরা কিন্তু বিওডি এখনো চেক দেই নাই। সো আমরা বলতে পারতেছি না যে আমাদের দুইটাই ম্যাচুরেশন পয়েন্ট আমাদের সেট করলেই হয়ে যাচ্ছে। আমাদের ফেসাল কলিফর্মেরও রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আবার একই সাথে বিওডির যে এফ্লুয়েন্ট বিওডি সেটারও ফুলফিল করতে হবে। তার মানে আমাদের বিওডি চেক দিতে হবে। আমরা যদি বিওডি চেক দিতে চাই তাহলে আমরা K1 এর মান তো আমরা বের করেই নিয়েছি। সো আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আমাদের ইনফ্লুয়েন্ট বিওডি কনসেন্ট্রেশন জানি, Q1 এর ভ্যালু জানি। টিএফ হচ্ছে ফ্যাকাল্টেটিভ পন্ডের জন্য যে রিটেনশন টাইম সেটাও জানি। টিএম হচ্ছে ম্যাচুরেশন পন্ডের জন্য যেই রিটেনশন টাইম সেটাও জানি। আর এনটা আমরা বসিয়ে দেখব। এনটা আমরা একটু আগে কত বসাইছি? 2 বসাইছি। আমরা এখন দেখব এন এর মান 2 বসালে আমাদের এই এলই দ্যাট মিনস এফ্লুয়েন্ট এ বিওডির মানটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা, 20 এর কম হয় কিনা। কারণ কি আমাদের কোশ্চেনে বলা আছে এটা অবশ্যই 20 এর কম আসতে হবে। এই যে আমাদের 20 এর কম আসতে হবে বিওডিটা। সো আমরা তাহলে সেই অনুযায়ী দেখব। সো আমরা যদি n এর মান এখানে 2 বসাই, n এর মান যদি এখানে 2 বসাই, আমরা একটু আগে ডিজাইন করেই আসছি 2
আমাদের দুইটা ম্যাচুরেশন পয়েন্ট। সো আমি দেখি দুইটা ম্যাচুরেশন পয়েন্টের জন্য আমার বিওডিটা ওকে আসে কিনা। সো n এর মান 2 বসালে দেখা যাচ্ছে যে আমাদের বিওডির এফ্লুয়েন্টের মান পাচ্ছি 8.15। দ্যাট মিন্স কি বি অপেক্ষা ছোট, তাই না? তার মানে আমাদের স্ট্যান্ডার্ড ফুলফিল করতেছে। বুঝতে পারছি সবাই? এখন হচ্ছে আমাদের আচ্ছা, তোমাদের এখানে আরেকটা জিনিস পরীক্ষা হয়তো এরকম আসতে পারে যে সে ফর সাপোজ আমরা এই এনই ক্যাপিটাল এনই দেখা গেছে দুইটা ম্যাচুরেশন পয়েন্টের জন্য ওকে আসছে, কিন্তু আমি বিওডি এফ্লুয়েন্টে দেখা গেছে দুইটা ম্যাচুরেশন পয়েন্টের জন্য ওকে আসতেছে না। তখন কি করব? তখন করতে হবে কি আমাদেরকে তিনটা ম্যাচুরেশন পয়েন্ট সেট আপ করতে হবে। তিনটা ম্যাচুরেশন পয়েন্ট সেট আপ করলে কি হবে? এনই এর মান আরো ছোট আসবে, তাই না? তার মানে কি এনইটা তো কম, মানে আমাদের স্ট্যান্ডার্ড ফলো করবেই, সাথে আমাদের বিওডিটাও দেখা যাবে যে স্ট্যান্ডার্ড ফলো করতেছে। বুঝতে পারছো বিষয়টা? তখন আমাদের তিনটা ম্যাচুরেশন পয়েন্ট দরকার হবে। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন আমরা ম্যাচুরেশন পয়েন্ট ডিজাইন করে ফেলেছি। ম্যাচুরেশন পয়েন্টটা দেখতেছি আমাদের দুইটা ম্যাচুরেশন পয়েন্ট। এখন কথা হচ্ছে আমাদের ম্যাচুরেশন পয়েন্টের এরিয়া বের করতে হবে। তো ম্যাচুরেশন পয়েন্টের এরিয়ার জন্য আমরা এই ফর্মুলাটা জানি, আমাদের কিউ এর ভ্যালুও জানি, আমাদের ম্যাচুরেশন পয়েন্টের কতটুকু যে রিটেনশন টাইম সেটাও আমরা জানি, আমরা ডিও জানি, ম্যাচুরেশন পয়েন্টের ডেপথ, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে ম্যাচুরেশন পয়েন্টের এরিয়া পেয়ে যাব। এটাই হচ্ছে আজকের ক্লাসের লেকচার। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেয়ার অফ করতেছি, রেকর্ডিংটা অফ করতেছি।